ডক্টর হুসাইনুল বান্না স্যারকে তার অনুভূতি প্রকাশের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الأمة وعلى آله وصحبه الذين اتبعوا السنة। 2025-26 সেশনের উর্দু বিভাগের আন্ডারগ্রেডের প্রথম বর্ষে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষার্থী হওয়ার সুযোগ দিয়েছেন। অনেককেই পরাজিত করে তুমি এখানে চান্স পেয়েছো, সুতরাং তুমি অনেকের চেয়ে শ্রেষ্ঠ। বাংলাদেশে যদি 100 জন স্টুডেন্ট থাকে, অন্তত পক্ষে 25-30 জনকে তুমি পরাজিত করে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী হয়েছ। সুতরাং তোমার প্রতিভা, তোমার যোগ্যতা অন্য 70 জনের চেয়ে বেশি, সেই হিসেবেই তুমি নিজেকে মূল্যায়ন করবে। কিন্তু আমাদের বিষয়টা হয় কি, যে উর্দু ভাষার ফার্সি ভাষার একজন বিখ্যাত কবি আছেন, আমরা সবাই নাম জানি, হচ্ছে গালিব, মির্জা আসাদুল্লাহ খান গালিব। ওনার একটা কবিতা আছে যে হাজারো খাহিশ ऐसी कि हर ख्वाहिश पे दम निकले, बहुत निकले मेरे आना लेकिन फिर भी कम निकले। যদি এটার ব্যাখ্যা করা যায় তবে এইভাবে ব্যাখ্যা করতে হয় যে আমরা অনেক অনেক আশা করি। ক্লাস 5-এ থাকতে আমাদের আশা থেকে যে বৃত্তিটা না পেলেই নয়, ওটা আমরা পাস করে আসি। তারপরে ক্লাস 8-এ এসএসসিতে একটা ভালো রেজাল্ট করার, এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করার। কিন্তু কখনো কখনো সবগুলো আশা আমাদের পুরা হয় না। কিন্তু প্রত্যেকটা আশার ব্যাপারে আমাদের অবস্থাটা এরকম থাকে যে আমাদের প্রাণ বের হয়ে যাবে যদি না হয়। এরকম একটা অবস্থায় আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে তোমার পরীক্ষা দিই এবং একটা মেরিট লিস্টে আমাদের নাম আসে, তখন এক পর্যায়ে মনে হয় যে খালি ঢাকা ইউনিভার্সিটির সাবজেক্ট হলেই হলো না, মানে খারিজ পে দম নিকলে, ইয়ে বের হয়ে যাচ্ছে, প্রাণ বের হয়ে যাচ্ছে, একটা যদি হচ্ছে খালি খালি যদি লাল বাসটায় উঠার মতো একটু যদি সুযোগ না। কিন্তু পরবর্তীতে যখন এইটার সুযোগ আল্লাহ দিয়ে দেন, তখন মনে হয় কি যে বহুত নিকলে মেরে আনা लेकिन फिर भी कम ना অঙ্ক সাবজেক্টটা না হলে এই যে একটা অবস্থা, এটি তোমার শেষ নয়। কেউ যদি ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, সে সফল না, আরো তো সামনে জীবন বাকি আছে। সফলতা হচ্ছে শেষে যদি তোমার কি আসে, সফলতা আসে। আর যদি শেষ, আমাদের একটা কথা আছে, শেষ ভালো যায় সব ভালো যায়। শেষে যদি তোমার সফলতা না আসে, তুমি খুব ভালো সাবজেক্টে পড়লাম কিন্তু তোমার কোনো চাকরি হলো না, তুমি যেখানে তোমার পরিবার তোমাকে নিয়ে স্বপ্ন দেখে সেগুলো হলো না, তাহলে তারাই তোমাকে বলবে ব্যর্থ, তুমি অসফল। আর তুমি কোনো একটা জায়গায় তুমি সফল হয়েছো, তোমার টার্গেট তুমি ফিল আপ করতে পেরেছো, তুমি তোমার পরিবার, তোমার নিজে সামান্যতম একটা আশা এবং স্বপ্ন হলেও পূরণ করতে পেরেছো, তাহলে তুমি সফল। সফলতাকে এইখানেই তোমার আটকে রাখা যে না সব শেষ হয়ে গেল, এটা ঠিক না। বরং প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে, প্রতিনিয়ত নিজেকে তোমার টার্গেটকে সামনে রেখে কাজ করতে হবে। তবে ঢাকা ইউনিভার্সিটির পরিবেশে 3টা জিনিস জরুরি। একটা হচ্ছে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে হুসনে খুলুক। তোমার চরিত্র ভালো হতে হবে এবং মানুষের সাথে না, কেবল সকল প্রাণীর সাথে তোমার ভালো ব্যবহার করতে হবে।
ভালো আচরণ করতে হবে। হাদিসের মধ্যে এসেছে আল খালকু কুল্লুহুম আয়াতুল্লাহ আহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা আয়াতি। এই সমস্ত সৃষ্টি জগৎ হচ্ছে আল্লাহর পরিবার। সুতরাং যে ব্যক্তি আল্লাহর কাছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যে সকলের সাথে ভালো ব্যবহার করে। এখানে তোমার নিজে বুঝতে হবে, মানে রেসপেক্ট ইয়োরসেলফ, নিজেকেও সম্মান করতে হবে, শিক্ষকদেরকে সম্মান করতে হবে, এবং যার যতটুকু প্রাপ্য সেটা তোমার এখানে দিতে হবে। সিনিয়র ভাই বোনদের যে প্রাপ্যটা সেটা তোমাকে দিতে হবে। এই জায়গায় এতটুকু বুঝ বা আজকেই দিতে হবে এখানে। 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে খেদমতে খালক। নিজের চরিত্রকে যেভাবে ভালো করবে সেইভাবে তোমার টার্গেট থাকতে হবে যে আমি দেশের জন্য, আমার সমাজের জন্য, আমার পরিবারের জন্য আমি কিছু করার জন্য এখানে এসেছি। আমার জীবনটা এইটা খেলতামাশার জিন্দেগি না, এই মানসিকতাও তোমার থাকতে হবে। 3 নম্বরে যেটা হচ্ছে মঞ্জিল মাকসাদ, তোমার একটা টার্গেট থাকতে হবে যে আমি আসলে কি হতে চাই, এবং আমি এই টার্গেটের প্রতি আমি আমার নিজেকে তৈরি করতে পারতেছি কিনা। এটা ইয়াতে বলা হয়, মানে ইসলামের পরিভাষায় বলে ইস্তাফতি নাফসাক। তুমি তোমার নিজেকে জিজ্ঞেস করো, আস্ক ইয়োরসেলফ, নিজেকে প্রত্যেকদিন তুমি জিজ্ঞেস করো যে আসলে আমি আমার টার্গেটে যাচ্ছি কিনা। এইভাবে যদি একটা ফ্রেমওয়ার্ক নিয়ে সুন্দর করে যদি তোমার নিজের জীবনকে তুমি পরিচালিত করতে পারো, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য তুমি যদি তোমার নিজেকে তৈরি করতে পারো এবং মঞ্জিল মাকসাদে বুঝতে পারো, তাহলে তুমি সফল। না হয় এই জার্নিতে তুমি ব্যর্থ। আমরা আশা করব তোমরা সফলতা অর্জন করবে, দেশের জন্য, নিজের জন্য এবং পরিবারের জন্য কিছু করবে। আল্লাহ তোমাকে তৌফিক দান করুক। এখানে শেষ করলাম। আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উর্দু বিভাগের অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম স্যারকে তার অনুভূতি প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 2025-26 শিক্ষাবর্ষের নবীন বরণের উদ্দেশ্যে সমাগত ছাত্রছাত্রীদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উর্দু বিভাগের বিভাগীয় প্রধান জনাব গোলাম মাওলা, মঞ্চে উপবিষ্ট আমাদের সবারই শিক্ষক, আমাদের সিনিয়র মোস্ট প্রফেসর ভূঁইয়া সহ উর্দু বিভাগের স্বনামধন্য সকল শিক্ষকবৃন্দ এবং আজকে যাদের জন্য আয়োজন, আমার অত্যন্ত প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি তোমাদেরকে এই উর্দু বিভাগে জন্য সর্বপ্রথম তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আমি বক্তব্য দিতে চাই না, তোমাদের জন্য একটি কথাই শুধু বলবো, তোমরা অনেক প্রতিযোগিতা করে এই রাজ্যের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজ্যের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয়, সেখানে তোমরা চান্স পেয়েছো। এখানে শুধু চান্স পাওয়াটাই বড় কথা না, এখন তোমাদেরকে প্রমাণ করতে হবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সারা বিশ্বের মধ্যে তোমরা অত্যন্ত নাম করবে, সারা বাংলাদেশে নাম করবে, এই প্রত্যাশা রাখি। আর বিশেষ করে তোমার সব স্যাররা বলে গেছেন, এরপরেও বলবেন, আমি একটি কথা বলেই শুধু শেষ করব। তোমরা যেহেতু তোমরা তো জানো যে ফরজ নামাজ আর নফল নামাজ, ফরজ নামাজ পড়তে হবে, কিন্তু কেউ যদি নফল নামাজের নিয়ত করে তাহলে তাকে কিন্তু সবগুলো তার জন্য ফরজ, অর্থাৎ নামাজটা শেষ করতে হবে। উর্দু পড়া তোমাদের জন্য ফরজ নয়, কিন্তু তোমরা যেহেতু ভর্তি হয়েছ, এ কারণে তোমরা তোমাদের জান প্রাণদের যে কোনো মূল্য হোক না কেন তোমরা এই উর্দু সাহিত্যকে সর্বোচ্চ চেষ্টা করে তোমরা শিখবে। কারণ আমি বলি, তোমাদের শুধু উর্দু, সবাই বলেছে যে সংস্কৃত একটা ইতিহাস, সত্যি তাই। এদেশে অনেক সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি। তুমি যদি বাংলায় পড়ো, শুধু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতির ইতিহাস জানবে। যদি ইংরেজি পড়ো, ইংল্যান্ড কেন্দ্রিক ইতিহাস জানবে। কিন্তু উর্দু সাহিত্য এমন একটা সাহিত্য
এই সাহিত্যের মধ্যে সমগ্র ভারতবর্ষের রাজনীতি, অর্থ, সমাজ সব কিছু তোমরা এখানে পাবে। এবং সত্যিকার অর্থে যদি এক সঠিক রাজনীতিবিদ হতে চাও, সঠিক যদি একজন অর্থনীতিবিদ যদি হতে চাও, সবটির জন্য ধর্মীয় অনুকরণ যদি করতে চাও, তাহলে এই উর্দু সাহিত্যের মধ্যে সবগুলোই তোমরা পাবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। এখন আমরা শুনব আমাদের উর্দু বিভাগের অধ্যাপক ডক্টর রশিদ আহমেদ স্যারের অনুভূতি। السلام عليكم ورحمة الله وبركاته. মঞ্চবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষাগুরু ডক্টর জাফর আহমেদ স্যার, উপস্থিত প্রিয় সহকর্মীবৃন্দ ও আজকের এই অনুষ্ঠানের প্রাণ উর্দু বিভাগের 25-26 বর্ষের নবীন ছাত্রছাত্রীবৃন্দ, সকলের জন্য আমার আন্তরিক মোবারকবাদ। আমাদের ডিন মহোদয় আমাদেরকে বলেছেন যে এটা একটা উন্মুক্ত জায়গা, স্বাধীনভাবে আমরা আমাদের সকল কার্যক্রম চালিয়ে যাব। কিন্তু এর সাথে আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। যার অর্থ হল ওই মহান রব্বুল আলামিন অত্যন্ত বরকতময়, যার হাতে সমগ্র রাজত্বের মালিকানা এবং যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদের একথা পরীক্ষার জন্য যে তোমাদের মধ্যে সর্বোত্তম কাজ কে করো। অর্থাৎ একদিকে বাহ্যিকভাবে যেখানে আমরা স্বাধীন, অপরদিকে আমাদের একটা পরীক্ষা চলমান যে আমাদের মধ্যে কে সর্বোত্তম কাজগুলো করে। ইদানিং এই যুগে এসে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মহান স্রষ্টার নির্দেশনা হলো সর্বোত্তম কাজগুলো করা, আজকে যেমন যেন সর্বনিকৃষ্ট কাজগুলো করার একটা প্রতিযোগিতা চলছে। তো এগুলোর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ আমাদের এই পরিমণ্ডলে সর্বোত্তম কাজ হলো একটা ভালো রেজাল্ট করা, আমাদের শিক্ষক মণ্ডলীদের সাথে আমাদের সুসম্পর্ক থাকা, আমরা ইউনিভার্সিটির নাম উত্তরোত্তর উন্নত করব সেই কাজগুলো করা, মা বাবার মান সম্মান আরও উজ্জ্বল করব, সমাজের নাম আরও উজ্জ্বল করব, সর্বোপরি আমরা দেশ এবং জাতির জন্য সর্বোচ্চ খেদমত যেন উপস্থাপন করতে পারি। এই জন্য মূলত আমাদের এই প্রতিষ্ঠান, আমরা সেই কাজগুলো করার চেষ্টা রাখবো, এই পথে গ্রহণ করব। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সেই কাজগুলো করার তৌফিক দান করুন। সকলকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এখন আমরা শুনতে চাই আমাদের উর্দু বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসরাফিল স্যারের অনুভূতি। दिल ही तो है न संग व खिश्त, दिल ही तो है न संग व खिश्त, दर्द से बढ़ना आए क्यों, रोएंगे हजार बार कोई हमें सताए। আজকের আয়োজনে উপস্থিত বিভাগের সম্মানিত সভাপতি, বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি শুরুতেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী উর্দু বিভাগে যারা এসেছে তাদের সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অনেক কথাই হয়েছে, আমি বেশি কিছু আর বলতে চাই না।
আমি দুইটি কথা বলবো। আমার কথা শুরু করতে চাই আজকে পত্রিকায় একটা নিউজ দিয়ে। সেখানে নিউজ করা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই বছর যারা ফেল করেছে তাদের একটা পরিসংখ্যান দিয়েছে যে এইচএসসি পরীক্ষায় যারা জিপিএ 5 পেয়েছে তাদের মধ্য থেকে 75% ফেল করেছে। এই যে পত্রিকার নিউজ, এটি কিন্তু আমাদের জন্য একটা মেসেজ। সেই মেসেজটা কি, যে ভালো রেজাল্ট করলেই যে আমি ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো, ভালো রেজাল্ট করলেই যে আমার জীবন সফল, তা কিন্তু নয়। আরেকটি তথ্য তোমাদেরকে দিই, বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স গ্রুপ ওরা একটা পরিসংখ্যান চালিয়েছে যে বাংলাদেশের বেকারের সংখ্যা কত। সেখানে তারা বলেছে যে বর্তমানে বাংলাদেশের বেকারের সংখ্যা 35 লক্ষের উপরে। তার মানে বোঝা গেল যে 35 লক্ষের মধ্যে নিশ্চয়ই অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলোকে আমি মনে করে থাকি যে এই সাবজেক্টে পড়তে পারলেই বোধহয় আমার জীবন সফল, আমি ভালো কিছু একটা করতে পারবো, আমি সাকসেস হতে পারবো। কিন্তু বাস্তব তা কিন্তু নয়। তো এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, এটিও আমাদের জন্য একটি মেসেজ যে ভালো সাবজেক্ট হলেই যে জীবনে সফল হওয়া যায় তা কিন্তু নয়। তাহলে সফলতার মূল চাবিকাঠি কি? চাবিকাঠি হচ্ছে যে আমাকে প্রপার গাইডলাইনের মধ্যে থাকতে হবে এবং যথার্থ পড়াশোনাটা করতে হবে। আমি যদি সঠিক গাইডলাইনটা না পাই, যথার্থভাবে যদি পড়াশোনা না করতে পারি, তাহলে সারা জীবন পড়াশোনা করে কোনো রেজাল্ট আসবে না। এজন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে সঠিক গাইডলাইনটা পাওয়া এবং যথার্থ পড়াশোনাটা করা। আমি জানি যে আজকে যত সুন্দর সুন্দর কথা এখানে হয়েছে, এই রুম থেকে বের হয়ে যাওয়ার পরে কারোর আর এগুলো মনে থাকবে, সবাই এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে ফেলবে। এখন কথা হচ্ছে যে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে তোমরা আসলে কি চাও। তোমরা কি জীবনকে সফল করতে চাও, সাকসেস করতে চাও, না জীবনটাকে ব্যর্থ করতে চাও? সব সুযোগই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। আমি কি এখানে নিজেকে এস্টাবলিশ করতে এসেছি, না টাইম পাস করার জন্য এসেছি? যদি টাইম পাস করতে আসি, তার যথেষ্ট সুযোগ এখানে আছে, তোমাকে কেউ কিছু বলবে না। আমাদের বিন স্যার সে কথাই বলে গেছেন, এখানে কেউ নিষেধ করবে না। সুতরাং জীবনকে নষ্ট করে টাইম পাস করার যথেষ্ট সুযোগ এখানে তুমি পাবে। আর যদি জীবনকে সফল করতে হয়, জীবনকে যদি একটি পর্যায়ে নিয়ে যেতে হয়, নিজের যদি একটা আইডেন্টিটি হোক, এই চিন্তা যদি আমরা করে থাকি, তাহলে আমাদেরকে সত্যিকার অর্থে পড়াশোনাটা করতে হবে, প্রপার ওয়েতে করতে হবে এবং সঠিক গাইডলাইনের ভিতর দিয়ে পড়াশোনাটা করতে হবে। তাহলে হয়তো আশা করা যায় আমাদের জীবন সুন্দর হবে, আমাদের জীবন সফল হবে। আমি আমার কথার শেষ প্রান্তে আছি। যাওয়ার আগে বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতার দুটি চরণ বলে শেষ করতে চাই। রবীন্দ্রনাথ তার চিত্রা কাব্যগ্রন্থে যারা নবীন কবিরা আছেন তাদেরকে আশীর্বাদ করছেন এইভাবে যে জাগো সকলের সাথে আজি এই সুপ্রভাতে, জাগো সকলের সাথে আজি এই সুপ্রভাতে, বিশ্বজনের প্রাঙ্গণ তলে লহ আপনার স্থান, তোমার জীবনের সার্থক হোক নিখিলের আহ্বান। রবীন্দ্রনাথের কণ্ঠে কণ্ঠ নিয়ে বলতে চাই, তোমাদের জীবন সুন্দর হোক, সফল হোক, সার্থক হোক। ধন্যবাদ স্যারকে। আশা করছি স্যারের কথা আমাদের জীবনের চলার পথকে আরো সহজ করে দেবে। এবারে দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছে উর্দু বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী স্যার। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. দ্বিতীয়বার হলেও সাড়া দিয়েছে। অনেকক্ষণ যাবৎ বক্তৃতা শুনতে শুনতে অনুভূতিহীন হয়ে গিয়েছিলাম, তোমাদের দোষ না। এবং পেটে কিছু ক্ষুধাও লেগেছে, চুচস করা শুরু করে দিয়েছে। আর বাইরে কারো কারো অভিভাবক অপেক্ষা করতেছে। এখন সমস্যা হলো সময় খুবই কম, আবার
অনেকের কথা, অনেকের বক্তৃতার কিছু কিছু অংশ বাদ দিয়ে দিয়েছে। আমাদের হাফসা ম্যাম কয়েকদিন আগে বাবা মারা গিয়েছেন, উনি যে বক্তৃতা দিয়ে থাকেন সেই বক্তৃতা উনি দেননি। ওনার যে কথাটা থাকে সেটা হলো, তোমরা যারা উর্দু বিভাগে শেষ পর্যন্ত পড়তে পেরেছো, উর্দু বিভাগে চান্স পেয়েছো, তুমি কি জানো কতজনকে পিছনে ঠেলে চান্স পেয়েছো? এবার পরীক্ষা দিয়েছিল 1,07,701 জন। পাশ করেছে কতজন? মাত্র 7,553 জন পাশ করেছে। সেখান থেকে আমাদের এই কলা অনুষদের যে সিট আছে সেটা হলো 2900 মতো। সেই 2900 মধ্যে থেকে তোমরা একটা, এর কথা এই মনে করো না যে আমার রুমে 40 জন পরীক্ষা দিয়েছে, দেওয়ার কথা ছিল 37 জন আমরা পরীক্ষা দিয়েছি, 36 জনে ফেল করেছে, 36 জন চান্স পায়নি, আমি চান্স পেয়েছি। বাস্তবতা না। আরো তোমার এলাকার থেকে অনেক স্কুলের ছাত্র ছিল যারা স্কুলেই ধরে পড়ে গেছে, কলেজে আসতে পারেনি। কলেজে আসার পরে অনেকে আছে যে ঢাকা ইউনিভার্সিটি ফর্ম ওঠার কোনো সুযোগ পায়নি, হয়নি এরকম? তাদেরকে তোমরা পিছনে ঠেলেছো। যারা ফর্ম ওঠানোর সুযোগ পেয়েছে তাদের মধ্যে থেকে ব্যাপক সংখ্যকদেরকে তোমরা পিছনে ঠেলে এখানে এসেছো। এখানে আসার পরে যখন উর্দু পেয়েছো, তখন তোমাদের গ্রামের চাচা অথবা তোমাদের মানে প্রতিবেশী ফুফু বলছে, এই উর্দুতে চান্স পেয়েছো, আর সাবজেক্ট পাইলাম না, ঢাকা ইউনিভার্সিটি উর্দু পড়া, আল্লাহ কি করে? এই যে এতগুলো স্টুডেন্টকে তুমি পিছনে ঠেলে আসছো, সেটা সে দেখতেছে না। সুন্দর খাবার নিতে তার ছেলে, খাবার নিয়ে তার আসতো। মেয়ে সুন্দর ঢাকা ইউনিভার্সিটির তো দূরের কথা, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবে তো দূরের কথা, ফর্মে উঠাইতে পারে না, সে তোমার ব্যাপারে মন্তব্য করতে চলে আসছে। তাহলে এই সমস্ত মন্তব্য কি কান দিবা নাকি দিবা না বলো? দেওয়া দরকার? দরকার নেই। মন্তব্য যদি ঢাকা ইউনিভার্সিটি বিসি যদি বলতো আচ্ছা তোমরা উর্দুতে পড়তেছো, এটা তো তোমাদের ভবিষ্যৎ নষ্ট, তাহলে এটা কানে দিতে পারবে। কিছুক্ষণ আগে আমাদের সামনে আসছেন ইনসান, উনি কোন সাবজেক্টে যেন উর্দু ফার্সি, আমরা একসাথে ছিলাম ওই সময়, সে উর্দু ফার্সি স্টুডেন্ট ছিলেন, আমাদের ইসলামিক স্যারের সহপাঠী। উনি কি বললেন যে উর্দু থেকে ডিন হওয়া যাবে না বা ফার্সি থেকে ডিন হওয়া যাবে না, এরকম কিছু হওয়া যাচ্ছে। আমার ফেসবুকে আমি গতকাল একটা ছবি শেয়ার করেছি। ওই ছবিটার বিষয়টা হলো যে এই ডিন স্যার দাঁড়িয়ে আছেন, ওনার ডান দিকে বাম দিকে দুইজন বিসি প্রবিসি, আর দুইজন বিসি প্রবিসি অনুভূতিটা হলো যে এই বিসি প্রবিসি হওয়ার চেয়ে কলা অনুষদে ডিন হওয়া অনেক দামি। ঢাকা ইউনিভার্সিটি কলা অনুষদে ডিন হওয়া কি অনেক দামি, এটা অনুভূতি তাদের, বাস্তবতা এটা। এই ঢাকা ইউনিভার্সিটি ডিন উনি হয়েছেন, আমাদের ডিপার্টমেন্টে যখন যাবা তখন দেখবা আন্দালিব সাদানি নামে একজন ছিলেন, উনিও ঢাকা ইউনিভার্সিটি ডিন হয়েছেন, শুধু একবার না, দুইবার না, তিনবার না, 4 বার ডিন হয়েছে, সে উর্দু ডিপার্টমেন্টে। তোমার ভিতরে যোগ্যতা আছে, তুমি ঢাকা ইউনিভার্সিটিকে লিড দেওয়া। ওই প্রতিবেশী ফুফু, প্রতিবেশী চাচির কথায় কান দিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। দ্বিতীয় আসো, উর্দু পারবে কিনা? উর্দু কখনোই পড়ো না, উর্দু অক্ষরও ছিল না। তোমাদের সামনে দুটো মেয়ে, সুরাইয়া আর কে যেন, ওরা সুন্দর করে গান শুনে, এরা কিন্তু মাত্র 6 মাস আগে এখানে জয়েন করেছে, এখন তারা দ্বিতীয় সেমিস্টারে আছে। যদি ওরা পারে তাহলে কি তোমরা পারবে না? আমি খেলাধুলার ভারপ্রাপ্ত টিচার হিসেবে অনেকদিন দায়িত্ব পালন করেছি। আমি বলেছি
তোমার প্রতিপক্ষ যারা আছে তাদেরও দুটো কান আছে, তাদেরও দুটো হাত আছে, তাদেরও পা আছে। ওরা যদি জিততে পারে তাহলে তোমরা কেন জিততে পারবে না? তাহলে এই যে তোমাদের সিনিয়ররা যদি পারে, গত কয়েকদিন আগে দেখালাম যে 60 পৃষ্ঠা লিখেছে, ওদের পরীক্ষা হলে গিয়েছিল প্রিপারেশন নেওয়ার জন্য, দেখালাম 60 পৃষ্ঠা লিখেছে, উর্দুতে লিখেছে। ওরা যদি উর্দুতে লিখতে পারে তোমরাও পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আমাদের হাফসা ম্যাম, তারপর আলপনা ম্যাম এখানে উর্দু শিখেছে, আগে থেকে উর্দু শিখে আসেননি। আরেকটা কথা লাস্ট বলবো, উর্দু পড়ো, এটা পাকিস্তানি ভাষা, রাজাকারের ভাষা। হায় রে হায়, সর্বনাশ! শেষ পর্যন্ত রাজাকারের ভাষায় কে ঢুকলাম। আচ্ছা, আমাকে একটু কথা বলবো। ইন্ডিয়া আছে না, ইন্ডিয়া তোমাদের নাও জানা থাকতে পারে, ইন্ডিয়া উর্দু ভাষীদের সংখ্যা হলো 8 থেকে 9 কোটি। ইন্ডিয়া উর্দু ভাষীদের সংখ্যা কি? 8 থেকে 9 কোটি। আর পাকিস্তানে উর্দু ভাষীদের সংখ্যা 1 থেকে 1.5 কোটি। তাহলে বলো তো, এটা পাকিস্তানের রাষ্ট্রভাষা বা পাকিস্তানিদের ভাষা না ইন্ডিয়াদের ভাষা? আর এটাও তোমরা জানবা যে উর্দু ভাষার জন্ম হয়েছে দিল্লিতে। উর্দু ভাষাটা কোথায় হয়েছে? দিল্লি এবং দিল্লির আশপাশে। তাহলে দিল্লি এবং দিল্লির আশপাশে অবশ্যই পাকিস্তানের রাজধানী। হ্যাঁ, দিল্লি এবং দিল্লির আশপাশ পাকিস্তানের রাজধানী, পাকিস্তানের অংশ। তাহলে কিভাবে বলে ওরা পাকিস্তানের ভাষা? ওর মূর্খদের কথা কান দিলাম। তোমার কাজ হলো এখান থেকে বিসিএস ক্যাডার হওয়া যায়। আমাদের এখান থেকে অনেক স্টুডেন্ট, আমি যখন চেয়ারম্যান ছিলাম সেই 2011 থেকে 14 সাল, অনেক আগে, তখন 4 জন বিসিএস ক্যাডার হয়েছে বিশেষ শিক্ষা হিসেবে। আমরা আবার চেষ্টা করবো বিশেষ শিক্ষাতে আমরা আরো যেন জয়েন করানো যায়। বিশেষ শিক্ষার সুযোগ আছে, বিশেষ নর্মাল ক্যাডার। 2 দিন আগে একজন দোয়া চেয়েছে, স্যার আপনি রিটেন পরীক্ষা দিব, বিশেষ রিটেন পরীক্ষা দিব, আমাদের দোয়া করবেন। সুযোগ আছে, বিশেষ বাইরে দেওয়ার সুযোগ আছে। নন ক্যাডার হিসেবে অনেকেই চাকরি করতেছে, ক্যাডার হিসেবে তোমাদের চাকরি করার সুযোগ আছে। তুমি যদি সরকারি চাকরি করতে চাও সেখানেও তোমার সুযোগ আছে। তুমি যদি ব্যাংকার হতে চাও সেখানেও সুযোগ আছে। তুমি ব্যবসায়ী হতে চাও সেখানেও সুযোগ আছে। তোমার যোগ্যতা কি, তোমার লক্ষ্য কি, ওইটাই হলো তোমার ফাইনাল। আর উৎসাহ বলতেছিলেন সাফল্য, আসলে সাফল্যের শেষ নেই। যখন ক্লাস 5 ছিল তখন তোমার বাবা মা বলতেছে যে বৃত্তিটা পাইলে ব্যাস তুই সফল। এরপরে ক্লাস 8-এ তখন বলতেছে বৃত্তি পাইতে হবে তাহলে সফল। এসএসসিতে A+, তারপরে সফলতা শেষ হয় নাই, চাওয়া শেষ হয় নাই। এইচএসসি A+, পেয়েছো, তারপরে বলে তুমি সফল না। ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতে হবে, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছো, এখনো তুমি সফল না। একটা ভালো চাকরি পেতে হবে, ভালো চাকরি পেয়েছো, এখনো সফল না। একটা ভালো সঙ্গী পেতে হবে, ভালো সঙ্গী পেয়েছো, এখনো তুমি সফল না। তোমার স্ট্যাটাস হতে হবে, সব হয়েছে, এখনো তুমি সফল না। যদি তোমার লাইফটা সুখকর না হয়, এই সফলতার সংজ্ঞা আসলে শেষ নেই। উর্দু পেয়েছো, এখানে কিছুদিন পরে যদি মাইগ্রেশন করার সুযোগ দেয়, আমরা দেখেছি যখন মাইগ্রেশন করার সুযোগ দেওয়া হয় তাহলে 1000 আবেদন করে। আচ্ছা বলো তো, সবাই 1000 স্টুডেন্ট উর্দু? হ্যাঁ, সবাই উর্দু। তো সবাই যদি উর্দু না তাহলে কেন আবেদন করতেছে মাইগ্রেশনের জন্য? তাহলে অর্থ কি, সে অন্য একটা সাবজেক্ট পেয়েছে, তারপরেও সে কি সন্তুষ্ট না। একটু একজন স্যার বলতেছিলেন যে আমাদের সন্তুষ্টিটা কি, আরেকটু যদি পাইতাম, আরেকটু যদি পাইতাম, আরেকটু যদি পাইতাম। এই পাওয়ার যে আছে, এটাকে তুমি যদি চেষ্টা করো, আমি কখনো না করবো না, চেষ্টা করো। যদি সফল না হও, যেখানে তুমি থেকে গেছো সেখানে আলহামদুলিল্লাহ বলো, এবং ওখানে তুমি ভালো পজিশন করার চেষ্টা করো। ইনশাআল্লাহ তোমরা বিসিএস ক্যাডার হবে, ইনশাআল্লাহ তোমরা সচিব হবে, ইনশাআল্লাহ তোমরা বড় জায়গায় যাবে। আমরা গর্ব করে বলবো
এ আমার স্টুডেন্ট, এ আমার ছাত্রী, এ আমার ছাত্র, সেই প্রত্যাশা রেখে আজকে বক্তৃতা, আজকে দুটি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।